অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। ডক্টর ইউনূস ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরে ডক্টর ইউনূস নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের জন্য জাতিসংঘের মহাসচিবের বিশেষ অ্যাডভোকেট হিসেবেও দায়িত্ব পালন করেন। আলোচনায় বিশ্বব্যাপী, বিশেষ করে গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের উপর আলোকপাত করা হয়। তিনি রানী ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেদারল্যান্ডসের উত্তরাধিকারী রাজকুমারী ক্যাথরিনা আলামিয়াও উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস আধানম গ্যাব্রেসুইসের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও অভিন্ন অগ্রাধিকার বিষয়ে আলোচনা হয়। নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদলগোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। বৈঠকে উভয়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংকের প্রধান। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংক প্রধান। শফিকুল আলম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন, তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকেন। কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ ধ্বংস করেছে, এখন বিদেশের মাটিতেও তাদের কর্মী সমর্থকরা ধ্বংসাত্মক কাজ করছে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা রাজপথে নামার সুযোগ পাচ্ছে। চট্টগ্রাম ও ঢাকায় দুটি পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, এখনও ষড়যন্ত্র, নীল নকশা ও মাস্টার প্ল্যান শেষ হয়নি। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই বলেও উল্লেখ করেন তিনি। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। তাই আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে।
অন্যদিকে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। বিদেশে গিয়ে দেশের মানুষের চিকিৎসা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এই যে এত বড় একটা গণহত্যা হয়েছে বাংলাদেশে, এছাড়াও গত 16 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন হয়েছে, এনসিপি এর দৃশ্যমান বিচার দেখতে চায়। দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু না করে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া, গণভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা ভালোভাবে নেবে না। যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, যে প্রধান প্রধান কালপ্রিট গুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এই বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নিবে না। ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 244 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে টিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই কথা জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার SM নজরুল ইসলাম। তিনি বলেন, আটকের সময় তাদের কাছে থাকা 14টি ককটেল ও 7টি ব্যানার উদ্ধার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বিক্ষিপ্তভাবে সংগঠিত হয়ে তৎপরতা চালাচ্ছে বলেও দাবি করেন ডিবির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। তরুণ প্রজন্মের কাছে জামাত এবং এনসিপির জনপ্রিয়তা বাড়লেও সরকার গঠনে বিএনপি এগিয়ে বলে মনে করছেন ভোটাররা। তবে দলীয় প্রতীক নয়, নির্বাচনে দেখা হবে প্রার্থীর যোগ্যতা। রাজধানীর আর্কাইভস ভবনে ইনোভেশন নামক গবেষণা সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত মার্চের জরিপের তুলনায় শতকরা 4 ভাগ ভোট বেড়ে 14 থেকে 18 ভাগে পৌঁছেছে পতিত আওয়ামী লীগের ভোট। এছাড়াও শিক্ষিত এবং তরুণ প্রজন্মের কাছে জামাতের ভোট বেশি থাকলেও তুলনামূলক কম শিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি। মিতফা গালিবের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের 64 জেলায় ভোটের সিদ্ধান্ত দলীয় পছন্দ শীর্ষক এক জরিপ পরিচালনা করে গবেষণা সংস্থা ইনোভেশন। শুধুমাত্র বিভাগীয় পর্যায় পর্যন্ত রিপ্রেজেন্টেটিভ, বরিশাল বিভাগে আপনারা দেখবেন আওয়ামী লীগ পাচ্ছে 31.9%, জামাত পাচ্ছে 29.1, বিএনপি 28.7, খুলনায় বিএনপি 43.3, জামাত 30.1। গবেষণায় 8টি বিভাগে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া জেনজি জেনএক্স সহ 69.5% গ্রামীণ এবং 30.5% শহরের জনগোষ্ঠীর উপর এই জরিপ চালানো হয়। সারা দেশে 10,413 জন বিভিন্ন বয়সী ভোটারের উপর এই জরিপটি চালানো হয়।
জরিপে বলা হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতার পছন্দের দল বিএনপি, জামাত ইসলামকে পছন্দ করেন 30.30% উত্তরদাতা, আর জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পছন্দ করেন 4.10% উত্তরদাতা। এই গ্রুপটা পার্টিকুলারলি এডুকেটেড ইয়াংদের মধ্যে জামাত ইজ অ্যাকচুয়ালি ডুইং মাচ বেটার দেন আদার পার্টিজ। এনসিপি ভালো করার কথা অনেক, বাট ওই অর্থেও তত ভালো করেনি, এবং আমরা একটা ডাক্তারও দেখেছি। দিস ইজ আ প্রিটি গুড পসিবিলিটি যে তাদের ভোটগুলো বিএনপির দিকে যাবে। মানে এটা একটা ব্যান্ড ওয়াগন ইফেক্ট, যেটা আমরা আগের নির্বাচনগুলোতে সবসময় দেখেছি যে যারা ভোটটা হচ্ছে নির্বাচনের দিন দেন তারা কেন্দ্রে গিয়ে বিচার করেন যে আমার ভোটটা যাতে নষ্ট না হয়। আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে মানে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না, তারা হয়তো দেখবে প্রার্থীর বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটের কোয়ালিটিসগুলো কি ছিল। এছাড়া অঞ্চলভিত্তিক গ্রহণযোগ্যতার তালিকায় চট্টগ্রামে এনসিপি, বরিশাল বিভাগে আওয়ামী লীগ, রংপুরে জামাতের বিশাল ভোট ব্যাংক থাকলেও বাকি 6টি বিভাগেই এগিয়ে আছে বিএনপি। আমাদের এইটাতে আমরা আনএক্সপেক্টেডলি হলেও বেশ একটা খুব স্টার্ক ট্রেন্ড দেখছি যে এখানে আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায় তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। জরিপে গত মার্চের তুলনায় বেড়েছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, তবে থানা জরিপে 43 ভাগ এবং বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট পর্যায়ের জরিপে 63.5% ভোটার মনে করেন বিচারের আগে পতিত আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া উচিত না। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ের একাধিক ফোনালাপে শেখ হাসিনার কথোপকথনের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ উপস্থাপন করে এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনার 69টি ফোনালাপের অডিও ক্লিপ জব্দ করার কথাও জানান জোহা। এসএম আরিফের রিপোর্ট। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশনার বিষয়ে ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ উপস্থাপন করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। ফোনের অপর প্রান্তে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। জোহার সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনালের ওয়েবসাইট ও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নাম্বারের সিডিআর। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার ফোনালাপও আদালতে শোনান জোহা। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে সত্যিটা পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জোহা। এ সময় তিনি নিশ্চিত করেন ফোনালাপগুলোর কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন, এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফিউর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাবে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। আসন্ন দুর্গাপূজার সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক তৎপরতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনীয় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্রেফতারকৃতরা যাতে সহজে জামিন না পায় সে ব্যবস্থা নেওয়া হবে।
সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছেন, সারা দেশে এবছর প্রায় ৩১,৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপুজো উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব সহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। দিনাজপুরের রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। আমাদের বাংলাদেশে প্রায় ৩১,৫২৬টি মন্দিরে এবার এই পূজা উদযাপন হতে যাচ্ছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। দেশে দুর্নীতি প্রতিরোধে একসাথে কাজ করবে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবি। দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা চুক্তি হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান এবং টিআইবির নির্বাহী পরিচালক। সকালে দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্বাক্ষর হয়। এ সময় দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির মামলার রায় নভেম্বরে হওয়ার ব্যাপারে আশাবাদী দুদক। দুদকের একটি স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন নামক প্রতিষ্ঠানটি কার্যকরভাবে কাজ করবে। সেখানে টিআইবির স্টেক হচ্ছে খুবই স্ট্রং। আমাদের অংশীদারিত্ব বা আমাদের প্রত্যাশা যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার উপরে যে অর্পিত দায়িত্ব আইনগতভাবে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সে দায়িত্বটি তারা যথাযথভাবে কার্যকরভাবে পালন করবে। এবার আমরা ঠিক করলাম যে আমরা 10 বছর গেল, আমাদের বারবারই স্বাক্ষর করার দরকার নেই, অন্তত 5 বছর করে করি। থ্যাংক ইউ ইফতেখার ভাই, টিআইবিরা সম্মত হয়েছে। আমরা এবার 10 বছরের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি, 5 বছরের স্বাক্ষর করেছি। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও মেলেনি সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী বাংলাদেশিদের মুক্তি। 24-এর গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাংলাদেশিকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এর মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক চেষ্টায় শতাধিক ছাড়া পেলেও মুক্তি মেলেনি বেশ কয়েকজন প্রবাসী বাঙালির, যার ফলে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে তাদের পরিবারগুলো। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্টে। 2024-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের সাথে একাত্মতা পোষণ করে প্রবাসীরাও। তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন, কোনো কোনো দেশে রেমিটেন্স যোদ্ধারা নেমে আসেন রাস্তায়। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমে পড়ে কয়েকশো বাঙালি। মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সহ বিভিন্ন শহরে আন্দোলন করার অপরাধে কয়েকশো বাঙালিকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ছাড়া পায় শতাধিক আন্দোলনকারী। যদিও তখন নানাবিধ কারণে মুক্তি পায়নি বেশ কয়েকজন প্রবাসী। বছর পার হলেও এখনো তারা সেদেশের কারাগারে। 188 জন মানুষ 4 মাসের মধ্যে চলে আসে, তাহলে সেম মানুষগুলা, সেম লোক, সেম মামলা 11 মাস আজকে কেমনে থাকে? ফলে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে অর্থ সংকট সহ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে পরিবারগুলো। আমার 2টা বাচ্চা আছে, ওরা সারাদিন কান্নাকাটি করে ওরা বাবার জন্য, কিন্তু কোনোভাবে আমরা তার খোঁজ খবর পাচ্ছি না। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে। আমরা সরকারের আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা গ্রহণ করে। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া জানান, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েও মেলেনি বাকি বন্দীদের মুক্তির আশ্বাস। আমি আসার সময় আটক ছিল 19 জন, এরপরে আটক হয়েছে আপনার আরও 6 জন, টোটাল
26 জনের মতন আছে আমাদের কাছে তথ্য। আমি যখন মার্চ 7 তারিখ রাত্রে মুক্তি পাই, তখন আমি আসার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমাদের যারা আগে মুক্তি পাইছে তাদের বাইরের সহযোগিতায় আমি আবেদন করি, সে প্রেক্ষিতে কোনো সাড়া পাইনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান সরকার কাজ করছে, তবে সে দেশের নিয়ম নীতির কারণে দেরি হচ্ছে। তাদের দেশের আইন তো আমাদের দেশের আইন মতো না, আমাদের এখানে আইন অমান্য করা যায়, ওখানে করা যায় না। এখন যে সংখ্যককে তারা ছেড়েছে, বাকিরা তাদের কিছু সম্ভবত আরো স্পেসিফিক চার্জেস আছে যে কারণে রেখেছে, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ছাড়াই নিয়ে আসা যায়। সরকারের যথাযথ পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আটক প্রবাসীরা মুক্তি পেয়ে পরিবারের মাঝে ফিরে আসবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।